এসছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাডাম। জি দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কতজন আসছে? ম্যাডাম সবাই জয়েন করছে এই মুহূর্তে 23। 23? ম্যাডাম মানে জয়েন চলছে তো। হ্যাঁ, জয়েন করতে করতে 10 মিনিট হয়ে যায় না এখন। আচ্ছা, তুমি বলো কতটুকু পড়েছিলাম প্যানক্রিয়াসের? হুম, নিপা নিপা জয়েন করেনি এখনো? না ম্যাডাম, নিপা এখনো জয়েন করেনি। আমি বলছি ম্যাডাম, 1 মিনিট। ম্যাডাম ইনসুলিনের যে একটা বক্স ছিল ফ্লো চার্টের ওই পর্যন্ত। নাম বলো কি, এরকম করে বলে? তার মানে কিছুই দেখছে না, যেটা দিচ্ছি সেটাও দেখছে না, আর এগুলো তো নাই, পড়াও হচ্ছে না। ম্যাডাম ইনসুলিন ডেফিসিয়েন্সি। হ্যাঁ, ওই পর্যন্ত আমরা পড়েছিলাম। এই জি পর্যন্ত ম্যাডাম, এই পর্যন্ত। ইয়েস ম্যাডাম। কনসিকুয়েন্স অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি, এটা পড়ানো হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে আসবে ইনসুলিন। ওটা কি ছিল? ডেফিসিয়েন্সি হলে পরে কি হবে? এবার আসো ইনসুলিন এক্সেস। যদি ইনসুলিন বেশি হয়ে যায় তখন কি হবে? বলো তো কি হবে? ম্যাডাম তখন তো গ্লুকোজকে সেলের মধ্যে ইনডিউসড করা হবে। ইনডিউস বলে না আপটেক? আপটেক হবে শব্দগুলো ম্যাডাম। শব্দগুলো ঠিক করে শিখতে হবে যে কোথায় কি বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে ঠিক বলছো যে গ্লুকোজ এন্ট্রিটা বেড়ে যাবে, তার ফলে কি হবে? হাইপোগ্লাইসেমিয়া, যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে। এখন এই জিনিসটা মনে রাখবে, হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাওয়া, আর হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া। বেড়ে যাবে। হ্যাঁ, হাইপারগ্লাইসেমিয়াকে আমরা বলছি ডায়াবেটিস মেলাইটাস। এই যে হাইপার এবং হাইপো দুটোই খারাপ। হাইপারও খারাপ মানে ডায়াবেটিসও খারাপ, আবার হাইপোগ্লাইসেমিয়া সেটাও খারাপ। কিন্তু কোনটা বেশি খারাপ? সেটা হচ্ছে কমে যাওয়াটা বেশি খারাপ। বেড়ে গিয়ে বেশ কিছুদিন একই রকম থাকলেও, বাড়তে থাকলেও তেমন কোনো এফেক্ট হয় না। প্রলং যখন টাইমটা যাবে তখনই এফেক্টটা হয়। ধরো 5 দিন 10 দিন যদি বাড়তে থাকে তেমন কোনো এফেক্ট হয় না। কিন্তু হাইপোগ্লাইসেমিয়া যদি সামান্য পরিমাণ সময়ও বেশি থাকে, সাপোজ 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট বা 2 ঘন্টা এরকম যদি থাকে, তখন দেখা যায় যে নার্ভাস সিস্টেমে ড্যামেজ হয়। সেই জন্যই বলা হচ্ছে যে all the known consequences of insulin excess are manifestation directly or indirectly of the effect of hypoglycemia on the nervous system. তার মানে নার্ভাস সিস্টেমের উপরে যে ইফেক্টটা হয় হাইপোগ্লাইসেমিয়ার জন্য,
সেটা দিয়েই ম্যাক্সিমাম ম্যানিফেস্টেশন বা সাইন সিমটম দেখা যায়। এবং এটা নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিতে পারে, ইভেন ডেথ কিছু সময়ের মধ্যে এটা হতে পারে। সো হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া। এবার আসো, এই হাইপোগ্লাইসেমিয়া হলে ইনসুলিনের সাথে এটার রিলেশন কি? নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল কত? কত? এনিওয়ান? নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল কত? ম্যাম 16 গ্রাম per 100 milliliter blood. কি বলছো? তোমার রোল কত? 80 to 90 রোল milligram per কত? 100 এর ml আগে blood. যে বললো 16 গ্রাম পার কি বললো যেন? রোল কত? ম্যাম 86. নাম কি? কায়নাত। তাহলে কি বললে ওটা? জি ম্যাডাম। কি বললে তুমি? ম্যাম সরি, ভুলে মানে এই ভুল করলে তো হবে না। ব্লাড গ্লুকোজ লেভেল ভুল করলে সমস্যা আছে। কিছু কিছু জিনিস ভুল করা madam. যাবে না। এখন বলো তাহলে কারেক্ট করে। 3.5 to 5.5 millimole per liter. 5.5 millimole per liter. হচ্ছে আমাদের মিলিমোলে যদি করি, তাহলে আর গ্রাম পার্সেন্টে যদি করি 80 to 90 milligram per 100 ml of blood. 90, আরেকটু বেশি। হ্যাঁ, আচ্ছা। From যখন 63 to 99 milligram percent. 99 কি জিনিস? আচ্ছা, তারপরে দেখি কে ঠিক করে বলতে পারো 99? কে ঠিক করে বলতে পারো দেখি? Ma'am, 63 to 99 milligram percent. 63? 63? তাই নাকি? আচ্ছা, দেখে নিও বইয়ে। হ্যাঁ, 72. সেটা হচ্ছে ইচ্ছা মতো বলতেই থাকো, একটা না একটা তো গিয়ে লাগবেই। এখন যখন এই ব্লাড গ্লুকোজ লেভেল কমতে থাকে, তাহলে 4.6 মিলিমোল অথবা বিলো 90 মিলিগ্রাম পার্সেন্ট যখন আসে, তখন দেখো ইনসুলিন সিক্রেশন ইজ ইনহিবিটেড। ইনসুলিন সিক্রেশন ইজ ইনহিবিটেড। তারপরে দেখো স্টেপ গ্লুকাগন, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, গ্রোথ হরমোন এগুলো সিক্রেটেড হতে থাকে। কেন? ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ানোর জন্য। নেক্সট কর্টিসল আসে, তারপরে সিমটম শুরু হয়ে যায়। কনফিউশন অ্যারাইজ করে, তারপরে দেখা যায় যে লেথার্জি হচ্ছে। আলটিমেটলি যখন 1.7 বিলো 2 নেমে যায়, তখন দেখা যায় যে কনভালশন, কমা, ডেথ এগুলো হতে থাকে। এই হচ্ছে অথবা নার্ভাস সিস্টেম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। এই হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার গ্র্যাজুয়াল যে একটা ইফেক্ট বডিতে। সুতরাং হাইপোগ্লাইসেমিয়া মনে রাখবে মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া। এবার আসো, এটা আমরা জিজ্ঞেস করি ডায়াবেটিস মেলিটাস, যদিও ক্লিনিক্যালে গিয়ে তোমরা অনেক পড়বে, এখানে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টে যতটুকু পড়ানো দরকার আমরা অতটুকু পড়াই। সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস কি জিনিস? এটা একটা সিনড্রোম বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। কি হয় সেখানে? impaired carbohydrate, fat and protein metabolism caused by either lack of insulin or decreased insulin sensitivity to the target tissue. তাহলে কেন হয়? এটা একটা সিনড্রোম বা ম্যানিফেস্টেশন বলো, যেটাই বলো, অথবা ক্লিনিক্যাল কতগুলো সাইন সিমটম, যেটাকে আমরা মেটাবলিক ডিসঅর্ডারও বলা হয়।
যে এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেখানে কেন হচ্ছে, কজ বাই ইনসুলিন ল্যাক অর ডিক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি টু দা রিসেপ্টর হতে পারে, টার্গেট টিস্যু হতে পারে। তাহলে দুই রকম ডায়াবেটিস আছে, একটা হচ্ছে টাইপ 1 আর ইনসুলিন ডিপেন্ডেন্ট, যেটা ছোটবেলা থেকে হয় এবং দেখা যায় যে এখানে ইনসুলিন তৈরি হচ্ছে না। আরেকটা হচ্ছে টাইপ 2, যেটা ইনসুলিন নন ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট অন ইনসুলিন সিক্রেশন। তাহলে এটা কেন হয়? ইউজুয়ালি আফটার 30 ইয়ার্স বা 40 ইয়ার্স এই ডায়াবেটিসটা হয়, কারণ ওবেসিটি বা আদার মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হয়। এই দেখো দুটোর মধ্যে একটা ডিফারেন্স, যেটা টেবিল ফর্মে আছে। এজ ইউজুয়ালি 20 হচ্ছে, বিলো 20 টাইপ 1, অ্যাবাভ 30 টাইপ 2। তারপরে কি হয়, বডি মাস সাধারণত লিন অ্যান্ড নর্মাল থাকতে পারে টাইপ 1 এ, আর ওখানে ওবেস হবে। প্লাজমা ইনসুলিন লেভেল এখানে লো হতে পারে, লো হবে, এবং টাইপ 2 তে নর্মাল হতে পারে, হাইও হতে পারে। আর প্লাজমা গ্লুকাগন লেভেল রিভার্স হবে, এখানে হাই হবে, ওখানে টাইপ 2 তে দুটোতেই হাই হতে পারে। একটা সাপ্রেস করা যাবে আর একটা যাবে না। প্লাজমা গ্লুকোজ লেভেল ইনক্রিজ দুটোতেই হবে। ইনসুলিন সেন্সিটিভিটি নর্মাল হবে টাইপ 1 এ, টাইপ 2 তে রিডিউসড হবে। ইনসুলিন টাইপ 1 এর ট্রিটমেন্টে ইনসুলিন অবশ্যই দিতে হবে, কারণ ইনসুলিন প্রোডাকশনই হচ্ছে না। আর টাইপ 2 তে ইনসুলিন না দিয়ে ওয়েট লস, ওরাল হাইপোগ্লাইসেমিক কিছু, যে ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে পারে, এরকম কিছু ওষুধ দিতে দেওয়া যায়। তার মধ্যে মেটফরমিন, সালফোনিউরিয়া, এগুলো হচ্ছে এর ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে কি বলা হয়, যে টাইপ 1 কে ইনসুলিন দিতেই হবে। ইনসুলিন কি কি ফর্মে পাওয়া যায়? একটা হচ্ছে ইনসুলিন রেগুলার ইনসুলিন, যেটার ডিউরেশন হচ্ছে 3 to 8 আওয়ার্স। আরেকটা প্রেসিপিটেটেড ইনসুলিন, যেটা লং অ্যাক্টিং। আর টাইপ 2 ডায়াবেটিসে কি হবে? এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল এন্ড ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে করা হয়। কিছু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের নাম আছে, এটা যারা অনেক ভালো করলে পরে তাদেরকে দুই একটা নাম জিজ্ঞেস করা হয়। এবার আসো, পটাশিয়ামের সাথে ইনসুলিনের একটা রিলেশন আছে। যখন অ্যাসিড বেস ব্যালেন্স পড়বে তখন এটা দেখবে। সেটা কি হয়, পটাশিয়ামটা ইনক্রিজ করে, increase permeability of the potassium due to insulin. Insulin increases the activity of sodium potassium ATPase pump in the cell membrane so that more potassium is pumped into the cell. এটা ইনসুলিন করে, তার ফলে কি হয়, হাইপোক্যালেমিয়া হয় when diabetic acidosis are treated with insulin. হাইপোক্যালেমিয়া হতে পারে। সুতরাং ওইসব ক্ষেত্রে যেখানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের জন্য বা আদার কারণে ইনসুলিন ট্রিটমেন্ট দেওয়া হয়, তখন এটা খেয়াল রাখতে হবে। কারণ পটাশিয়াম নিয়ে আমরা কেন একটু বেশি চিন্তিত বলতো? হোয়াট ইজ দ্য ব্যাড ইফেক্ট অফ পটাশিয়াম? আমরা কিন্তু পড়ে এসেছি ওটা। হার্টে ইসিজি চেঞ্জ করে ফেলে, হাইপারক্যালেমিয়া এবং হাইপোক্যালেমিয়া। হ্যাঁ, ইসিজি চেঞ্জ না, হার্টের কার্ডিওটক্সিসিটি বলা হয়। হার্টের জন্য এটা টক্সিক সাবস্টেন্স, যেটা হার্টকে ড্যামেজ করতে পারে। তার ফলে ইসিজি চেঞ্জটা আসে। আচ্ছা মাইশা, এবার দেখো পটাশিয়ামটা কি হয়, এটা গন্ডগোল করতেছে।
এক্সারসাইজে কি হয়? এক্সারসাইজে potassium entry into the skeletal muscle increased. Normally insulin ছাড়া skeletal muscle এ গ্লুকোজ এন্ট্রি হয় না, ম্যাডাম কিন্তু আমরা স্লাইড দেখতে পাচ্ছি না। স্লাইড দেখতে পাচ্ছ না? না, আমার নেটটা গন্ডগোল করতেছে, দাঁড়াও ওয়াইফাইটা। Distribution between and distribution between and এখন দেখতে পাচ্ছ না? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তাহলে কি হয়? নর্মালি তো ইনসুলিন ছাড়া স্কেলেটাল মাসলে গ্লুকোজ এন্ট্রি ইজ নট পসিবল, হয় না। তাহলে এক্সারসাইজের সময় কি হয়? উইদাউট গ্লুকোজ, উইদাউট ইনসুলিন, গ্লুকোজ পারমিয়েবিলিটি অফ দ্য এক্সারসাইজিং মাসল ইনক্রিজ। এটা ছাড়াও, ইনসুলিন ছাড়াও এটা বাড়তে পারে। কেন বাড়বে? এখানটায় GLUT4 একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার, যেটা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট। ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট আবার বোঝায় যাবে এটা। ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার GLUT4 is stimulated during exercise and transport of glucose is possible. আমি এখান থেকে পারা যাবে না ইয়ে করা। গতকাল থেকে আমার ওয়াইফাইটা একেবারে খুবই ইয়েকে তার কেটে দিয়েছে কিনা জানি না, কাজই করছে না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। মোবাইলে আনতে পারি কিনা? ঠিক আছে, টাইম নষ্ট না করে আমি বলে যাই। আচ্ছা, শুনতে পাচ্ছ তো, তাই না? জি ম্যাডাম। তাহলে আমি বলে যাই, পরে আমি তোমাদেরকে লেকচারটা আপলোড করছি। আর যদি বাই দিস টাইম ওয়াইফাই ঠিক হয়ে যায় তাহলে তো হলোই। ওখান থেকে বের হয়ে আসবে। এই ছিল তো ইনসুলিন সম্বন্ধে। এবার আসো আমরা যাই গ্লুকাগনে। গ্লুকাগন কোন সেল থেকে সিক্রেটেড হয়? আলফা সেল। আলফা সেল থেকে। এটা একটা পলিপেপটাইড হরমোন, মানে প্রোটিন হরমোন, এবং মেকানিজম অফ অ্যাকশন একই রকম। ইনসুলিনের মতোই গ্লুকাগনও কি হয়? ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন দিয়ে আরএনএ তৈরি হয়, এবং এই আরএনএ গ্লুকাগন প্রি হরমোন একইভাবে, ঠিক গ্লুকোজ যেভাবে ইনসুলিন যেভাবে হয়েছিল ওইভাবেই হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এবং আলটিমেটলি প্যাকড ইনটু দ্য গলজি অ্যাপারাটাস এন্ড সিক্রেটেড। এই গ্লুকাগনের ফাংশন কি? ইজ অপোজিট টু গ্লুকোজ। এটাকে বলা হচ্ছে যে অ্যান্টাগনিস্টিক ফাংশন অফ ইনসুলিন। গ্লুকাগন হ্যাজ অ্যান্টাগনিস্টিক ফাংশন অফ ইনসুলিন, মানে ইনসুলিনের যে ফাংশন তার উল্টো।
তাহলে ইনসুলিন আমাদের মেটাবলিক ইফেক্ট তো মেইনলি, তাই না? অ্যানাবলিক হরমোন কি করে? ইনসুলিন গ্লাইকোলাইসিস করে, তারপরে আরেকটা কি করবে? লাইপো কি করবে? লিপিডকে ইউটিলাইজ করবে না ইউটিলাইজ করবে না? হুম, ম্যাম লাইপোজেনেসিস করবে। মানে প্রত্যেকটাই অ্যানাবলিক হরমোন, মানে একেবারে ইনসুলিন লাইপোজেনেসিস করে তাই না, কিছু ফ্যাটি অ্যাসিডও তৈরি করে, মোবিলাইজেশন তৈরি করে ফর ইউটিলাইজেশন, ফর এনার্জি ইউটিলাইজেশন, এন্ড Beta oxidation of হ্যাঁ, এটা কি করে? প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে স্পেয়ার করে। এটা প্রোটিন এবং কার্বোহাইড্রেটকে স্পেয়ার করে। আচ্ছা, আর ফ্যাটকে ইউটিলাইজ করে এনার্জি সাপ্লাই দেয়। গ্লুকাগন কি করে? জাস্ট রিভার্স, ইট কজেস গ্লাইকোজেনোলাইসিস in the liver, that is breakdown of glycogen into glucose and neoglucogenesis. So the blood glucose level is increased. Yeah, এটা blood glucose level কে increase করে। এবং আর কি কি আমরা এখানে জিজ্ঞেস করি যে আর কি কি হরমোন আছে যেটা ব্লাড গ্লুকোজ লেভেলকে? এক নম্বরে বলতে গ্লুকাগন, 2 নম্বরে কর্টিসল, 3 নম্বরে আর কি আছে বলো? এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, গ্রোথ হরমোন এন্ড থাইরয়েড হরমোন। এই কয়েকটা হরমোন একদম মুখস্থ রাখতে হবে যে এতগুলো হরমোন ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনক্রিজ করে। সুতরাং গ্লুকাগন কি করে? লিভারে কাজ করে, মেইনলি লিভারে এবং অ্যাডিপোজ টিস্যুতে। মাসেলের উপর গ্লুকাগনের তেমন কোনো ইফেক্ট নাই, কারণ গ্লুকাগনের জন্য যে রিসেপ্টর সেটা মাসেল সেলসে নাই। তাহলে লিভার এবং অ্যাডিপোজ টিস্যুতে। এখান থেকে গ্লাইকোজেনোলাইসিস লিভারে, নিওগ্লুকোজেনেসিস এন্ড এন্ট্রি অফ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড ইনটু দ্য লিভার স্টিমুলেশন করে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। গ্লুকাগনের ফাংশন এইটুকুই। মানে এটা একটা বিরাট ফাংশন, বিরাট ইম্পর্টেন্ট ফাংশন। তাহলে রেগুলেশন কি কি হবে? ঠিক ইনসুলিনের যে টেবিলটা ওইটারই উল্টো। ইনসুলিন কখন সিক্রেটেড হয়? হাইপার গ্লাইসেমিয়াতে। গ্লুকাগন কখন হবে? হাইপোগ্লাইসেমিয়াতে। হাইপোগ্লাইসেমিয়া, তার মানে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে হবে। অমনি ইনসুলিন কি করে? ব্লাড গ্লুকোজ লেভেলকে তো বাড়িয়ে দিলই, সরি কমিয়ে দিলই, হ্যাঁ কমিয়ে দিল। এবং প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এগুলো যখন বেড়ে যাবে তখন ইনসুলিন সিক্রেটেড হবে। ঠিক এখানে তাই প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড লেভেল যখন কমে যাবে তখন গ্লুকাগন সিক্রেশন হয়ে নিওগ্লুকোজেনেসিসের জন্য প্রোটিনকে এবং অ্যামাইনো অ্যাসিডকে রেডি করবে। তারপরে কি ফাস্টিং এ কি হবে? ফাস্টিং এ ইনসুলিন সিক্রেশন কি হবে? কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। আমরা তো একটা দেখলামই হাইপোগ্লাইসেমিয়া ফাস্টিং এ কিভাবে কমতে কমতে হাইপোগ্লাইসেমিয়া কনভালশন তৈরি করতে পারে। ঠিক অমনি গ্লুকাগন ফাস্টিং এ কি হবে? বেড়ে যাবে। এইভাবে দুটো অপোজিট তোমরা ফ্যাক্টরস কন্ট্রোলিং ইনসুলিন সিক্রেশন এন্ড গ্লুকাগন সিক্রেশন যদি কম্পেয়ার করে পড়ো তাহলে দেখবা প্রত্যেকটা পয়েন্টই মনে আসছে। আর আরেকটা আছে সবগুলো হরমোনের রিলেশনশিপ, কোনটা কোনটাকে অ্যান্টাগনিস্ট বা কোনটা ইনহিবিট করে ওগুলো তো একদম শুরুতেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, শুরুতেই দিয়ে দিয়েছি। আর কি থাকলো? আর তেমন কিছু থাকলো না। আমরা আরো যে সেলগুলো সিক্রেট করে প্যানক্রিয়াস, সেই আর কি কি সেল বাকি থাকলো বলো? আলফা সেল হলো, বিটা সেল হলো, তারপরে ডেল্টা সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড।
ডেল্টা সেল, পিপি সেল, এগুলো সোমাটোস্ট্যাটিন আমরা অলরেডি পড়ে ফেলছি। তারপরে আর কি আছে দেখি, মোটামুটি শেষ। গ্লুকাগন বলে দিয়েছি, স্লাইড পরে দিয়ে দেব। এই যে ডিফারেন্স বিটুইন ইনসুলিন এন্ড গ্লুকাগন। ব্যাস, তাহলে আমাদের এন্ডোক্রাইন ফাংশন অফ দ্য প্যানক্রিয়াস কমপ্লিট। এন্ডোক্রাইন ফাংশন অফ দ্য প্যানক্রিয়াস কমপ্লিট। আর কি বাকি থাকলো? বলো কোনটা কোনটা হয়ে গেছে আর বাকি কোনটা? ম্যাম অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস গুলো বাকি আছে। আর আর বোধহয় আর- প্যারাথরমোন। এক নাম্বারটা হয়ে গেছে। ইয়েস ম্যাডাম, গতদিন পড়েছি। ফারহানা নিয়েছে। তাহলে গ্রোথ হরমোন হয়ে গেল, থাইরয়েড হরমোন হয়ে গেছে, তারপরে প্যানক্রিয়াস হয়ে যে প্যারাথাইরয়েড যেটা, ওটা ফারহানা পড়াবে। আমি নেক্সট ক্লাসে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড ওটাতে চলে যাব। তারপরে কি হবে? প্যারাথরমোন আর অ্যাড্রেনাল কর্টেক্স, এই দুটো বাকি আছে। হ্যাঁ, তাহলে আমি বুধবার দিন অ্যাড্রেনাল কর্টেক্স ধরবো যতটুকু পারা যায়, ওটাও বড়। ওটা হয়ে গেলে আমি ফিমেল রিপ্রোডাকশনে চলে যাব আমরা। এখন তোমাদের রেজাল্টটা খুবই খারাপ অবস্থা। কি দিব না বুঝতেছি না, দেখা যাক। সব যোগ টোগ করি, করে তারপরে যেটা কথা সেটা হচ্ছে যে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে। সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান কি খোলার কথা বলা হচ্ছে? ম্যাম 14 নভেম্বর পর্যন্ত তো আবার বন্ধই আছে। তারপরে খোলার কথা তারপরে কি খোলার কথা বলা হচ্ছে? নতুন কোনো সিদ্ধান্ত কিছু বলেনি ম্যাডাম, এখনো মানে বলেনি, তো শুনি। তবে মনে হয় আলোচনা চলছে নাকি, এরকম শুনলাম তো। ধরো জি না ম্যাডাম। হলো শীতটা চলে গেলেই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ কিন্তু আশা করা যায় হয়তো খুলে দেবে। জি ম্যাডাম, এটা হয়তো জানুয়ারিতে হয়তো খুলে দিতে পারে। বলছি যে জানুয়ারিতে পরীক্ষাও হবে হয়তো, মানে হ্যাঁ, ভর্তি সেই জন্যে পরীক্ষাগুলো। আমি তো এগুলো নিয়ে তো অনেক গুজব রটে, বোঝা মুশকিল আসলে যে একদম ঠিকটা অ্যানাউন্স না করা পর্যন্ত তো বোঝা যায় না। আমি তো জি শুনলাম মিড নভেম্বর হয়তো খুলে দিতেও পারে। এখন যেটাই হোক, আমার যে কথা সেটা হচ্ছে এখন খুলুক, 1 মাস পরে খুলুক, বা ম্যাক্সিমাম 2 মাস পরে খুলুক, আমরা কিন্তু একদম কার্ড নেওয়া শুরু করে দেব। যখনই খুলুক তোমাদের ওদের প্রফ হবে আর তোমাদের একটার পর একটা কার্ড নিব। তখন কিন্তু পড়ার সময় পাবে না। এখনো কিন্তু তোমরা ঠিক মতো পড়ছো না, আমি বুঝে উঠতে পারছি যে ঠিক মতো পড়াশোনা করছো না। যেটা একটা মানে একটা পরীক্ষা হঠাৎ করেই আমি নিলাম যে তোমাদের কি অবস্থা, তাতে তো আমি একেবারেই ডিসার্টেড, একদম ডিসার্টেড, কারণ একদম পড়াশোনা করনি। আইটেম কিন্তু তোমাদের এমন না যে একদম পড়ানো না হয়ে আমরা পরীক্ষাটা নিয়েছি। কিরকম ভাবে পরীক্ষাটা নেওয়া হলো? সবাই তো কোর্স কমপ্লিট করে দেওয়া হলো, আইটেমও শেষ করে দেওয়া হলো, সুতরাং আইটেমের সময় তো নিশ্চয়ই তোমাদের পড়া উচিত ছিল। এখন ওটার পরেও কিচ্ছু পড়ো নাই, পরীক্ষা যেটা দিলা কোশ্চেন ছেড়ে দিলা, ফেল করলা।
কিছু সংখ্যক বাদ দিয়ে অবশ্যই সেই সংখ্যক তো আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে ওরা পড়বেই, ওরা যে সিচুয়েশনেই হোক না কেন, ওই ধরো 25%, 30% বা 40% স্টুডেন্ট আমার পড়বেই, ওরা ঝড় বাদল যাই হোক পড়বে। এই গ্রুপটাকে বাদ দিয়ে জেনারেল যে গ্রুপটা, আর কিছু আছে ধরো 10%, 20% এরা কোনোদিন পড়বে না, ওদেরকে একদম ঘাট ধরিয়ে পড়াতে হবে। আর মাঝখানে যে এই যে এত বড় একটা পার্সেন্টেজ, এরা সময় মানে পরীক্ষার চাপ আসলে পড়বে, না হলে পড়বে না, এরকম টাইপের। এই গ্রুপটা কিন্তু পড়ে নাই, একদম পড়ে নাই। এখন যদি আমাদের খুলে দেয় 1 মাস 2 মাস, কিছুই না, এত সময় চলে গেল, মানে পুরো বছরই চলে গেল, সেখানে 1 মাস বা 1.5 মাস বা 2 মাস কিছুই না। এত দিনের পড়া জমে গেছে, পড়া হয়নি, আমরা খোলার সাথে সাথে কার্ড নেওয়া শুরু করব। সুতরাং তোমরা কেন মানে এটা বুঝতে পারছো না আমি বুঝলাম না। আজকেও তো আমার যে ভালো স্টুডেন্টটাকে, তাকে জিজ্ঞেস করলাম যে কি পড়ানো হয়েছে, সে হাতায় হুতায় কিছু বললো, অর্ধেক বললো, অর্ধেক বললো না। বুঝতে পারছো? তাহলে ম্যাডাম খালি পড়ার কথা বলে, এটাই আমার কাজ। আজকে তো একটু আগেই শেষ করে দিয়েছি, এই জন্য পড়ার কথাটা একটু বেশি বলা হচ্ছে। কি পড়বে কি পড়বে না আমাকে বলো তো তোমরা। পড়বো ম্যাডাম ইনশাআল্লাহ। কবে পড়বে? এতগুলো কার্ড, বুঝতে পারছো কি অবস্থা? একটু ভয় ঢোকায় না দিলে তো পড়াশোনা হচ্ছে না দেখছি। এবার তোমাদের নেক্সট ক্লাসে আমি অ্যাড্রেনাল গ্ল্যান্ড শুরু করব, তোমরা পড়ে আসবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডুলা, কর্টেক্স, কর্টেক্সে লেয়ার আছে, এটা সাধারণত 3টা লেয়ার থেকে সিক্রেটেড হয় হরমোন গুলো। আমি এটা পড়ার জন্য মানে একটু গাইড দিচ্ছি। 3টা লেয়ার থেকে সিক্রেটেড হয়, এবং মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। এই মিনারেলোকর্টিকয়েডকে কেন মিনারেলোকর্টিকয়েড বলা হচ্ছে? কারণ হচ্ছে ওরা মিনারেলস এর উপর কাজ করে। গ্লুকোকর্টিকয়েডকে কেন গ্লুকোকর্টিকয়েড বলা হচ্ছে? কারণ তারা ব্লাড গ্লুকোজের উপর কাজ করে। এই যে মিনারেলোকর্টিকয়েড, এর মধ্যে ম্যাক্সিমাম অনেকগুলো পাবে তোমরা নাম, তার মধ্যে ম্যাক্সিমাম মিনারেলোকর্টিকয়েডের অ্যাক্টিভিটি কার আছে? অ্যালডোস্টেরনের। আর ম্যাক্সিমাম গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি কার আছে? কর্টিসলের। অ্যালডোস্টেরনের সিনথেসিস পড়ে আসবে, ফাংশন অলরেডি তোমরা কিন্তু কিছুটা কিডনিতে পড়ে গেছো, ব্লাড প্রেসারে পড়েছো, কিডনিতে পড়ছো। হ্যাঁ, অ্যালডোস্টেরনের অনেকটাই পড়া হয়ে গেছে, এটা কিন্তু আমি খুব কুইকলি আগাবো। শুধু কিটা বাকি আছে? সিনথেসিসটা বাকি আছে। হ্যাঁ, তাছাড়া ফাংশন মোটামুটি হয়ে গেছে। আর হাইপার অ্যালডোস্টেরনিজমে কি হয় এটুকু। কর্টিসলের যেটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। আমরা যে এক্ষুনি বললাম যে কোন কোন হরমোন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়, গ্লুকাগনের পরেই কর্টিসলের নাম বলতে হবে। হ্যাঁ, তো কর্টিসল ঠিক ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য যে মেকানিজমটা, সেটা বেসিক মেকানিজম যেটা, সেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে গ্লুকোজ আউটপুট বাড়াতে হবে লিভারে। কোথায় হয় সাধারণত? এগুলো লিভারেই হয়। মেটাবলিজম গুলো কোথায় হয় সাধারণত? লিভারই লিভারেই হয়। তাহলে এই যে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য কি করতে হবে? লিভারে যে স্টোরেজ গ্লুকোজের, সেটা কি ফর্মে থাকে? সুতরাং গ্লাইকোজেন ভাঙতে হবে, গ্লাইকোজেনোলাইসিস। আবার নতুন করে গ্লুকোজ তৈরি কিভাবে হতে পারে? গ্লুকোনিওজেনেসিস।
আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস আমরা ডেফিনিশনটা প্রায়ই ধরি। হোয়াট ইজ গ্লুকোনিওজেনেসিস? Synthesis of glucose from non-carbohydrate substance. সোর্স, হ্যাঁ, নন কার্বোহাইড্রেট সোর্সেস, যেখানে অ্যামাইনো কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, সবগুলো অ্যামাইনো অ্যাসিড না, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড আছে, এগুলো আসে। তাহলে লিভারে এগুলো আসতে হবে। এক নাম্বার হলো গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে আসবে। 2 নাম্বার নিওগ্লুকোজেনেসিস। আরেকটা হচ্ছে গ্লুকোজ ক্যাটাবলিজমকে ইনহিবিট করা। এই মাধ্যমে কি করতে হবে? ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। কর্টিসল তাই করবে। কর্টিসলের আরো কিছু ইফেক্ট আছে। একটা হচ্ছে স্ট্রেস, আমাদের খুব ইম্পর্টেন্ট এটা কর্টিসলের ইফেক্ট, যেটা আমরা পরবর্তীতে মেডিসিনে গিয়ে দেখবে এরকম স্ট্রেস থাকলে তখন দেয়া হয়। স্ট্রেসের মধ্যে কি আছে? সার্জারি, কোনো ইনফেকশন, ভিগোরাস ইনফেকশন যদি হয় তখন এই আরো পয়েন্ট গুলো দেখবে যখন ডিটেলস পড়বো আমরা। এখন আমি শুধু পয়েন্ট আউট করে যাচ্ছি। এই স্ট্রেসের সময় কর্টিসল সিক্রেটেড হয়, এবং স্ট্রেসে কিভাবে কর্টিসলটা কাজ করে এটা আমরা দিই কোশ্চেন। তারপরে অ্যালার্জিক রিয়াকশনের সময় কর্টিসলের ফাংশন আছে। তারপরে কি আছে? পারমিসিভ ফাংশন বলে একটা আছে, ওটা পরে ডিটেলস পড়াবো। এই হচ্ছে কর্টিসলের ফাংশন মোটামুটি। তারপরে হাইপার সিক্রেশন অফ কর্টিসল এন্ড হাইপার সিক্রেশন অফ কর্টিসল, এটা পড়বে, দেখবে মিক্সিডিমার সাথে কুশিং সিনড্রোম বলা হয়, যেটা হাইপার সিক্রেশন অফ কর্টিসল। এই দুটোর মধ্যে কম্পারিজন আমরা জিজ্ঞেস করি। এই তো মোটামুটি অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা এভাবে পড়বে। তারপরে নেক্সট ক্লাসে, মানে বুধবার দিন, তাই তো? বুধবার দিন আমি চেষ্টা করব যদি শেষ করে দিতে পারি। যাবে না, কর্টিসল অনেকটা আছে, শেষ করা যাবে না। এবং অ্যালডোস্টেরন এবং কর্টিসল দুটোই খুব ইম্পর্টেন্ট হরমোন। এবং একটা জিনিস খেয়াল করবে, আমরা এন্ডোক্রাইনোলজি এবং নার্ভাস সিস্টেম এই দুটো হচ্ছে একটা বোর্ডে থাকে। পরীক্ষার সময় কি থাকে? ওইগুলো সব একটা বোর্ডে। এখানে আরেকটা সিস্টেম আছে, রেনাল আর ইয়েটা, কিন্তু রেনাল তো আমাদের অনেক কমে গেছে। এখন তো তোমাদের থেকে রেনালের ফিজিওলজি অনেকটা বায়োকেমিস্ট্রির ওরাই করাবে, আমরা কিছু অংশ। সুতরাং তোমাদের কিন্তু আরেকটা বোর্ডে, একটা বোর্ডে তো অনেকগুলো কার্ডই হয়ে যাবে, জেনারেল ফিজিওলজি, ব্লাড, এগুলো অনেকগুলোই হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু বেশি এমফাসাইজ দেওয়া হয় এন্ডোক্রাইনোলজির উপর, কারণ নার্ভাস সিস্টেম থেকেও আমরা অত ডিটেলস ধরি না। এন্ডোক্রাইনোলজিতে ম্যাক্সিমাম স্ট্রেস দেয়া হয় সেকেন্ড বোর্ডে। এই কারণে এন্ডোক্রাইনোলজিটা খুবই ভালো করে পড়তে হবে, একদম বলতে গেলে পুরো লাইন বাই লাইন পড়তে হবে। আমি যে লেকচার গুলো দিয়ে দিব সেগুলো তো পাবেই, মানে লেকচারে তো আসলে আমরা কি করি? পয়েন্ট আউট করি। সব তো আর এত বই, পুরো বই তো আর লেকচারে সাপ্লাই দেওয়া হয় না। কোন জায়গাগুলো, সেই জায়গাগুলো তোমরা ভুল করো, যেই জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার আমরা লেকচারে ওগুলো দিচ্ছি, কিন্তু লেকচারের বাইরেও কিন্তু তোমাকে বই পড়তে হবে। এন্ডোক্রাইনোলজি একদম প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, এটা মনে রাখো। এবং সেই হিসাবে গাইটন আর গ্যাননের যেগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ওখানে পেয়ে যাবে। পড়তে পারলে তো খুবই ভালো, কিন্তু গাইটনটা এন্ডোক্রাইনোলজির পুরো একদম লাইন বাই লাইন সব কথাগুলো পড়তে হবে। এবং এই কারণেই আমরা এন্ডোক্রাইনটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি। আজকে তাহলে যাও, একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম। ম্যাডাম এরপরে কি আমাদের এন্ডোক্রাইনোলজির আইটেম শুরু হবে রেসপিরেটরির পরে? অবশ্যই, রেসপিরেশন তো প্রায় শেষ মনে হয়। জি ম্যাডাম, পেন্ডিং নিচ্ছে। এবং আমি কিন্তু রেসপিরেশনে এরকম পরীক্ষা নিয়ে নিব আবার হঠাৎ করে। আইটেম শেষ হয়ে গেছে না? জি ম্যাডাম। না ম্যাডাম, এখনো শেষ হয়নি। আচ্ছা, শেষ হতে থাক, আমি কিন্তু হুটহাট করে পরীক্ষা নিয়ে নেব।
ম্যাডাম তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফিজিওলজি রেনাল ফিজিওলজির আইটেম কবে দেব? ওটার আইটেম কমপ্লিট ওটা হয়নি তো না? না ম্যাডাম, না ম্যাডাম ওটা তো হয়নি। তাহলে ঠিক আছে, আমি ওদের সাথে তো কথা বাকি- বলে রেসপিরেশনের পরে ওই দুটো শুরু করে দাও। আচ্ছা এন্ডো আচ্ছা দেখি এন্ডোক্রাইনোলজি ম্যাডাম। ম্যাডাম রেসপিরেশনের পর এন্ডোক্রাইনোলজি শুরু করলে আমাদের একটু মানে ভালো হতো, মানে আপনারা এখন পড়িয়ে দিলেন তো, তাহলে আমরা একেবারে সেটা ভালো আমি প্রিপারেশন নিতে চিন্তা পারতাম। করছি। হ্যাঁ, ওটা আমিও চিন্তা করছি, কিন্তু ওই চিন্তা করেই কিন্তু ওই দুটো মাঝখান থেকে ফাঁকতালে মানে আউট হয়ে গেছে আর কি। হ্যাঁ, ম্যাডাম একটা ওইটা কার্ড করে- আউট হয়ে গিয়েছে ম্যাডাম। হ্যাঁ, ওইটাই বললাম যে ওইভাবে চিন্তা করে করেই আর দূরে আসছি প্রথম থেকেই। তো যখন সিবিএস হলো, আচ্ছা সিবিএস টা এই মাত্র হলো, ওটা পড়া আছে নিয়ে নিই, এইভাবে করে করেই কিন্তু ওটা। তাহলে আমার মনে হয় এন্ডোক্রাইনোলজি শুরু করে দাও, নাহলে পড়বা না তোমরা। হ্যাঁ, ওটা যখন আচ্ছা পিছিয়ে আছে, ওটা থাকি পিছিয়ে, আগাতে থাকি আমরা, দেখি। এন্ডোক্রাইনোলজি নার্ভাস সিস্টেম তো বড়, এন্ডোক্রাইনোলজি আইটেম শেষ হয়েও যদি নার্ভাস সিস্টেমের সময় থাকে, তখন না হয় ওটা নেওয়া যাবে, আর না হয় একবার নার্ভাস সিস্টেমের পরেই ওটা নিব, এভাবেই। হুম? দেখা যাক আগাই তাহলে। ওকে ম্যাডাম। তাহলে রেসপিরেশনের পরে এন্ডোক্রাইনের আইটেম শুরু করে দেবো আমরা। কিন্তু আইটেমের সময় পড়তে হবে, তোমরা কিন্তু গত কার্ডে আইটেমের সময় পড়োনি। পড়োনি, এটা একদম প্রমাণ হয়ে গেছে। কমন একটা জিনিস যেটা আমরাকে ওইটা দিয়ে বোঝা গেছে যে তোমরা পড়োনি, কারণ ওইটা না পড়লে পরে হবে না, কার্ড ইনকমপ্লিট থাকবে মনে করো। ওটা আমরা এত ধরি এবং এত রিটেনে দিই ওই ছবিটা, কিছু কিছু ছবি প্রত্যেকটা কার্ডেরই কিছু কিছু ছবি থাকে যেগুলো একদম পড়ে ফেলতে হবে, এবং ছবি পড়লে পরে পুরো জিনিসটার কনসেপশন ক্লিয়ার হয়। এই জন্য দেখবে আমি কিন্তু বেশি ছবি দিই, ছবি বেশি দিই। ছবি একটা যে কোনো বইয়ের একটা যখন ছবির সাথে নিচে কি আছে লেখা, ওইটা পড়ে যাও, মোটামুটি 60% তোমার কভার করে যায়। বাকি 40% বোঝার জন্য তোমার বইয়ের ভিতরটা পড়তে হয় অথবা লেকচারটাকে ফলো করতে হয়। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কার্ডের কয়েকটা স্পেসিফিক ছবি একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে যেতে হবে সারা জীবনের জন্য। তেমনি একটা ছবি হচ্ছে ওই ব্যারোরিসেপ্টর মেকানিজম। সিভিএস এর যেটা একটা গ্রাফ সহ যেটা ছবি, যে আমি বলেছি ওই ছবিটা মুখস্থ করবে। এখানে ব্যারোরিসেপ্টরের ছবি, আরেকটাতে আরেকটা ছবি, এইভাবে প্রত্যেকটা কার্ডে কিছু কিছু ছবি আমরা আঁকতে দিই, ওইগুলো একদম মাথায় থাকতে হবে। তো ওটা যখন পড়লা না তখনই বুঝলাম, কারণ আমরা প্রথমেই হার্ট রেট ধরি, কি কি জিনিসগুলো আমরা ওখানে ধরি, হার্ট রেট ধরি, তারপরে জাংশনাল টিস্যু গুলো ধরি, তারপরে ব্লাড প্রেশার যখন আসবে ইনভ্যারিয়েবলি আমরা ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম জিজ্ঞেস করি। সেটা অনেক সময় টেবিলে আঁকতেও দিই, যে আচ্ছা আঁকো দেখি, কোথায় থাকে, লোকেশন বলো, কখন কাজ করে। এটা উঠতে বসতে আমাদের যেমন কাজে লাগে অমনি পুরো পড়তে হবে। এবার ইয়েতে আইটেম পরীক্ষায় অবশ্যই পড়াশোনা করে তারপর আইটেম দেবে, বুঝতে পারছো? ইয়েস ম্যাডাম। অবশ্যই পড়াশোনা না করে দেবে না। আমি আইটেম শেষ হওয়ার সাথে সাথে দেখবা আমি হয়তো 1 সপ্তাহ বাদে বা 2 সপ্তাহ বাদে ওই সময়টা দিব পড়ার জন্য, হঠাৎ করে আবার পরীক্ষা নেব। তাহলে আজকে শেষ করি, তোমরা ভালো থাকো। এখানে কি লিখেছে, আমাকে যদি কি যেন একটা SMS আসছে, আমি পড়তে পারলাম না, চলে গেল। কে লিখেছে এটা? আসসালামু আলাইকুম, আমাকে যদি এক্সাম আমার আগে 2-3 দিন টাইম
পড়া ও 2-3 দিন টাইম, আমি তো বললামই তো আইটেম শেষ হওয়ার পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমি পরীক্ষাটা দিব। আইটেম পরীক্ষা শেষ হবে না, কবে শেষ হবে? ম্যাডাম এই ব্যাচে এই সপ্তাহে শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবার কবে শেষ হবে? বি ব্যাচের কি আপনি নাসিম আছো? ম্যাডাম ডি ব্যাচ কমপ্লিট। ম্যাডাম বি ব্যাচেও ডি ব্যাচের শুধু একটা পেন্ডিং বাদ আছে, এটা কালকে হলে পেন্ডিং সব কমপ্লিট হয়ে যাবে কালকে। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, পড়াশোনা করে কমপ্লিট করেছো না পড়াশোনা ছাড়া কমপ্লিট করেছো, এটা বলো। ইয়েস ম্যাডাম, পড়াশোনা করে। তাই তো তো আবার পরীক্ষা নিলে বুঝতে পারবে। তাহলে আচ্ছা, এবার কিন্তু আমরা ওইভাবে দিয়ে না খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম খাতা দেখার সময়। তোমরা পিডিএফ করা শিখেছো? জি ম্যাডাম আমরা শিখেছি। আচ্ছা, সবাই? ম্যাডাম ওটা শেয়ারও করেছি। শিখেছি। আচ্ছা, কোথায় শেয়ার করেছো? ম্যাডাম আমাদের গ্রুপে কিভাবে পিডিএফ করতে হবে সেটাও শেয়ার করে দিয়েছি। আচ্ছা, শেয়ার করে দিয়েছো ওদের, মানে যারা জানে না তারা। তাহলে যে কোনো দিন এই উইকে তাহলে আশা করা যাচ্ছে আইটেম শেষ হয়ে যাবে নাকি? জি জি ম্যাডাম। ম্যাডাম। আচ্ছা, এই উইকে যদি শেষ হয় নেক্সট উইক, তোমরা তো 2-3 দিন বলেছো, আমি নেক্সট উইক পুরোটাই সময় দিলাম। নেক্সট উইক পরে আমি যে কোনো দিন পরীক্ষা নেব। ঠিক ঠিক আছে এবার? ওকে ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম। তাহলে নেক্সট উইকটা পড়বে, তারপরে যে কোনো দিন আমি হঠাৎ করেই আমি পরীক্ষাটা নিব। বলবো না, ডেটটা বলবো না, হঠাৎ করেই নেব। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকো, পড়াশোনা করো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফি আমানিল্লাহ। আচ্ছা, আবার ব্যাকে গেছি।